এবার দেখুন আবাসে দুর্নীতির আরও একটা ছবি। দোতলা পাকা বাড়ি রয়েছে, তা সত্ত্বেও আবাসের বাড়ি পেশায় শিক্ষক কাউন্সিলরের পরিবারের। পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা এলাকায় শোরগোল পড়ে গেছে এই ঘটনায়। তৃণমূল কাউন্সিলর শম্ভু দাস পেশায় শিক্ষক, কাউন্সিলরের দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও স্ত্রীর নামে আবাসের বাড়ি। অন্যদিকে যোগ্যরা আবাসের বাড়ি না পাচ্ছেন না, আর তাতেই ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। এলাকাবাসী কি বলছেন, কি অভিযোগ করছেন, আসুন শুনি। রামজীবনপুরে কোনো মানুষটার বাড়ি পেতে অসুবিধা হয়নি, আর বাড়ি পায়নি এমন কোনো ব্যক্তিও নেই। যার 4খানা বিল্ডিং ভাঙে কাটছে সেও সরকারি বাড়ি পেয়েছে। জায়গা আছে বাড়ি পায়নি এমন কোনো ব্যক্তি নাই তো রামজীবনপুর। যার জায়গা আছে সে বাড়ি পেয়েছে। সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুকান্ত, পেশায় শিক্ষক, তার বড় বাড়ি, সেটা সবাই জানে, সবাই দেখতে পায়, তারপরেও আবাসের তালিকায় নিজের নামটা তুলে দিলেন কিভাবে? কোনো চক্ষু লজ্জাও নেই? একদমই মিমি, এই নিয়েই উঠছে প্রশ্ন। কিন্তু এই শিক্ষক শম্ভু দাস, তিনি একদিকে যেমন শিক্ষক, অপরদিকে রামজীবনপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি অবশ্য দাবি করছেন যে সকলেই তো বাড়ি পাচ্ছে, কে পাচ্ছেন না সেইটা বলুন, আর বাড়ি পাওয়ার সবারই অধিকার আছে। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন যে একজন শিক্ষক, সরকারি চাকরিজীবী, তার দোতলা বাড়ি রয়েছে, তিনি কি করে নিজের নামে, নিজের স্ত্রীর নামে বাড়ি নিতে পারেন? এই নিয়ে যেমন রামজীবনপুর পৌর এলাকার অধিবাসীরা তারা অভিযোগ তুলছে, অপরদিকে বিজেপির বিরোধী দল তারাও কিন্তু অভিযোগ তুলছে। যেখানে দেখা যাচ্ছে রামজীবনপুর পৌর এলাকার বেশ কিছু বাড়ি রয়েছে যারা এই আবাস যোজনার বাড়ি, অর্থাৎ হাউজিং ফর অলের বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু তারা বাড়ি পাচ্ছেন না। তারা অভিযোগ করছেন তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে না। সেই জায়গায় তৃণমূল নেতা, তিনি কাউন্সিলর, তিনি একজন শিক্ষক শম্ভু দাস, তিনি কি করে তার স্ত্রীর নামে বাড়ি তৈরি করতে পারেন, এই নিয়ে কিন্তু অভিযোগ উঠছে। আর এই অভিযোগ নিয়ে রামজীবনপুর পৌরসভা অভিযুক্ত শিক্ষকের কি বক্তব্য শুনবো। 2015 সালের সার্ভেতে নাম এসেছিল, সে তখনের বাড়ি, এখনের তো প্রশ্ন নয়, এটা 5ম ফেজের বাড়ি হচ্ছে। যারা বলছে তারা একজন নাম দেখান যে সে বাড়ি পায়নি, প্রত্যেকেই তারাও বাড়ি পেয়েছে। ভেদাভেদ করা হয় না, যারা প্রাপ্য তারা পায়। সুকান্ত, এই যুক্তি আদৌ কতটা গ্রাহ্য? দেখো, এই যুক্তি তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ একজন শিক্ষক, তিনি সরকারি চাকরিজীবী, তিনি একদিকে কাউন্সিলর, তিনি কি করে তার নিজের স্ত্রীর নামে এই বাড়ি পেতে পারেন? এই নিয়ে আমরা রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারের সাথে কথা বলেছিলাম। তিনি অবশ্য যুক্তি দিয়েছেন যে তার শম্ভু দাসের বাবার নামে বাড়ি অ্যালট হয়েছিল, কিন্তু এখন সেই বাড়ি তার স্ত্রীর নামে কি করে গেল, তিনিও পুরো বিষয়টা খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন। মিমি, ধন্যবাদ সুকান্ত। সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ বাড়ি পায়নি এখনো, তাদের বাড়ি এখনো হয় না। এরকম অনেক বহু আছে, বহুতল বিশিষ্ট বাড়ি আছে, আবাস যোজনার বাড়ি পেয়েছে কাটমানির বিনিময়ে। আমরা এই বিষয়ে বহু অভিযোগ করেছি, কাউন্সিলররা বাড়ি নিয়েছে, তাদের পরিবারের সকলের নামে বাড়ি নিয়েছে। 2015-16 সালে যে সার্ভে হয়েছে, সেই সার্ভে অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি তৈরি হচ্ছে। আমাদের যদি পরে সার্ভে হয়, এরকম যদি কোনো গরিব মানুষ থাকে, বৈধ কাগজপত্র থাকে, অবশ্যই সে বাড়ি পাবে। তবে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিষয়টা আমাকে দেখতে হবে, কাগজপত্র দেখতে হবে। যদি এই ধরনের ঘটনা ঘটে, আমি যেখানে জানাবো। আবাস তালিকায় বিতর্ক ফরাক্কার বেনিয়া গ্রামেও। পাকা বাড়ি রয়েছে, তা সত্ত্বেও আবাস তালিকায় নাম উঠেছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম আবাস তালিকায়। ফরাক্কার বেনিয়া গ্রামে আবাস তালিকায় বিতর্ক। পঞ্চায়েত সদস্যের দোতলা বাড়ি রয়েছে, তা সত্ত্বেও আবাসের তালিকায় তার নাম। এদিকে এই পঞ্চায়েত সদস্য দাবি করছেন গাইডলাইন মেনেই আবেদন। একটা তিরপলও তো দেয়নি, চেয়েও পাইনি, একটু কষ্ট করছি। জল পড়ছিল বর্ষাতে, এলাকার একটা তিরপলও তো চেয়ে পাইনি। এই দিব 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 করছে, মেম্বারেরা দেয়নি। ফরাক্কা বিডিও অফিস না, একবারও আসেনি। বলছে যে আসবে আসবে করে তো মনে সময় কেটে যাচ্ছে, কিন্তু পাচ্ছি না আমরা। মেম্বার তো বলছে যে কি আসবে, মেম্বার তো দোষ দিতে পারছি না। ও কিন্তু অ্যাপ্লাই করছে, কিন্তু আসছেন তো, করবেটা কি বলো? এখন ওরা তো বলছে যে সার্ভে হয়নি, এটাই বলছে।
কথা বলবো প্রণব আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রণব, পাকা বাড়ি রয়েছে তা সত্ত্বেও আবাস তালিকায় নাম, আর যাদের মাথার উপরে ছাউনিটুকুও নেই তাদেরই নাম উঠছে না আবাস তালিকায়, কি বলছে পঞ্চায়েত? দেখো, একদম তাই। যে ফরাক্কার যে বেনিয়াগ্রাম পঞ্চায়েতের রয়েছে, সেই পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য রয়েছে মির শাহজাহান আলী, তার ওরফে চঞ্চল, তার কিন্তু দোতলা বাড়ি রয়েছে, মোটর সাইকেল রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তারপরেও কিন্তু তার দেখা যাচ্ছে আবাস যোজনায় যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে কিন্তু তার নাম রয়েছে, অথচ ওই গ্রামের যে গ্রামের সে পঞ্চায়েত সদস্য, সেই গ্রামের যাদের বাড়ি নাই, যাদের কোনো রকম ভাবে মাথার ছাউনিটুকু তোমার খালি মাত্র রয়েছে, যারা পাবার যোগ্য, সবচেয়ে বড় ব্যাপার তারা কিন্তু পায়নি, তাদের নামের তালিকাতে তাদের নাম নেই। এই নিয়ে কিন্তু শুরু হয়েছে চরমভাবে বিতর্ক। যদিও ওই পঞ্চায়েত সদস্য বলছে যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা হচ্ছে তার বাবার নামে এবং তারা দুই ভাই থাকে, অতএব তার সত্যিকারের কিছু নাই, এবং যে মোটর সাইকেলটা কিনেছে সেটাও নাকি সেটা ফাইন্যান্সে, সেই কারণে সে হচ্ছে যোগ্য ব্যক্তি আবাস যোজনা হিসাবে সে কিন্তু নিজেকে জাহির করছে। কিন্তু যদিও যে সমস্ত গরিব মানুষ যারা রয়েছে তারা কিন্তু একাধিকবার আমরা এই পঞ্চায়েত সদস্যের বক্তব্য শুনি। তিনি দাবি করছেন তিনি যাবতীয় গাইডলাইন মেনেই আবেদন করেছেন। আমি মেম্বার আছি, ঠিক আছে। 2018 সালে একটা লিস্ট করা হয়েছিল, তখনই আমার নামটা এসেছিল। কিন্তু আমি মনে করি যে আমি আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য, যেহেতু সরকারের যেগুলো ক্রাইটেরিয়া ছিল সেই অনুযায়ী আমার নিজস্ব কোনো বাড়ি নেই। আমার বাবার দুটো ছেলে, আমরা একসঙ্গে থাকি। আমি বাবার কাছ থেকে অন্য একটা ছোট্ট ঘরে থাকি, আমার একটা ঘরে খুব প্রয়োজন বলে আমার লিস্টে নাম আছে, বা আমি চেষ্টা করেছিলাম, বা সরকার সবারই জমা দিয়েছিলাম, আমারও জমা দিয়েছিলাম, আমারও নামটাই এসছে, এই জন্য আমার লিস্টটা টিকে আছে। প্রণব, ইনি দাবি করছেন এই পঞ্চায়েত সদস্য যে নিজের নামে কোনো বাড়ি নেই, যা যা ক্রাইটেরিয়া সবই ইনি ফুলফিল করছেন। কি দেখছো গিয়ে ওখানে? একদম তাই, কিন্তু তার যেহেতু দোতলা বাড়ি রয়েছে এবং সেই বাড়িতেই সে থাকে, এবং বাবার যে সম্পত্তি সেই সম্পত্তি কিন্তু পরবর্তীকালে তার দুই সন্তানে পাবে, এটাই তার নিয়ম। এবং সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু এই আবাস যোজনায় বাড়ি পাওয়ার কিন্তু তার কখনোই উচিত নয়। কিন্তু যারা পায়নি, অর্থাৎ যাদের বাড়ি নেই, একবারেই বাড়ি নেই, গরিব মানুষ, একদম নিম্নবিত্ত, যাদের মাথার ওপর ছাদ নেই, সেই সমস্ত মানুষগুলো কিন্তু অভিযোগ যে বারে বারে পঞ্চায়েত দপ্তর থেকে বিডিও অফিস ঘুরে ঘুরে তাদের কিন্তু নাম ওঠেনি, এবং তারা কিন্তু একটা বাড়ির জন্য হাহাকার করছে যে কোনো রকম ভাবে যদি একটুখানি মাথা গোঁজার জায়গার জন্য যদি সরকার থেকে আবাস যোজনার নামে পাওয়া যায়। যদিও এই পঞ্চায়েতের যে সদস্য তিনি যদিও দাবি করছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই তালিকা প্রকাশ হয়েছে সেটা খসড়া তালিকা, তার পরবর্তীকালে তদন্ত করে যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যদি সত্যিকারে তার বাবার দোতলা বাড়ি থাকে তাহলে তার নাম্বার দেওয়া হবে, এবং যারা গরিব মানুষ সত্যিকারে যদি থাকে তাদের নামও তোলা হবে বলে কিন্তু আশ্বাস দিয়েছে। কিন্তু সেটা কবে হবে? গোটা বিষয় নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এটা তো আশ্চর্যজনক কোনো ঘটনা নয়, এটা শুধু ফারাক্কার প্রধান বা ফারাক্কার মেম্বার বলে কথা নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এরকম একটা হাওয়া চলছে। বহু প্রধান আছে যাদের পরিবার 35খানা বাড়ি নিয়েছে, কোনো প্রধান আছে যাদের পরিবারে 10খানা বাড়ি গেছে। তো এটা কোনো আশ্চর্যজনক ঘটনা নয়। পাকা বাড়ির মালিকদের আবাস তালিকায় নাম উঠছে, এই অভিযোগে ব্লক প্রশাসনকে নালিশ জানালেন বিজেপি নেতা। পাল্টা বিজেপি নেতার বাড়ি ঘেরাও করলো স্থানীয়দের একাংশ। কুলপির ঘটনা, কুলপির করঞ্জলি শ্যামনগর গ্রামে উত্তেজনা ছড়ায়। আনিস আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আনিস, কেন এই বিজেপি নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এরা? সেটা একেবারে কুলপির করঞ্জলির যে শ্যামনগর এলাকা রয়েছে সেখানেই বিজেপি নেতার বাড়ি ঘিরেই সকালে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায় এবং বাড়িতে চড়াও হওয়া বলে অভিযোগ। মূলত কুলপির বিজেপি নেত্রী সৈতা হালদার তিনি বলেন যে তার স্বামী এলাকায় যাদের পাকা বাড়ি রয়েছে তাদের এবং এই আবাস তালিকায় তাদের নাম এসেছে, এই নিয়ে কিন্তু ব্লক প্রশাসনের কাছে নালিশ জানায়। এরপরেই এলাকার বাসিন্দারা তৃণমূল নেতাদের উস্কানিতে তাদের বাড়িতে চড়াও হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। ওটা থেকে এই ঘটনায় প্রশাসনকে খবর দিলে পরে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় যে অনেক আগেই কিন্তু এই যে সমীক্ষা, আবাসের সমীক্ষা করা হয়েছিল এবং প্রশাসন একেবারেই দুপক্ষেরই বক্তব্য শুনবো। টিএমসি পার্টির লোকেরা পরিকল্পনাভাবে এসছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য, আমাকে মারধর করার জন্য। কেননা আমি বিডিও অফিসে গিয়েছিলাম 27 তারিখে যখন ঘরের লিস্ট হয় তখন দেখলাম যে গ্রামে যাদের পাওয়ার যোগ্য তারা পায়নি, অথচ যাদের ছাদলা বাড়ি তাদের নাম আছে। সেই হিসাবে বিডিওর কাছে যাই, গিয়ে যারা পায়নি তাদের কথা বলতে যাই, বলতে যেতে বললেন ঠিক আছে যারা পায়নি তাদের নাম দাও, আর কারা ছাদলা বাড়ি তাদের নামটা তুমি দাও, কেননা আমরাও চাই যে ছাদলা বাড়িগুলো যাতে না পায়। সেই হিসাবে আমি নাম দিয়ে এসেছি। আমাদের কাছে অনুরোধ যে স্যার যাতে প্রকৃত পাওয়ার যোগ্য তারা যেন পায়, সেইটা আপনারা দেখবেন, সেটাই আমার অনুরোধ আপনাদের কাছে।
আমাদের দলের কোনো ওখানে যোগসাজশ নেই। আমরা চাই গরিব মানুষ সবাই আবাস যোজনা ঘর পাক, প্রকৃত মাটির বাড়ি পাক। কিন্তু বিজেপি নেতা ইচ্ছা করে যদি মানুষের কাছে ক্রিয়েট করে দেয় যে এগুলো তৃণমূলরা করছে, তাহলে তো যা হওয়ার তাই হচ্ছে। বিজেপি নেতা আসলে জানে না, ঠিক আছে, এ আবাস যোজনার টাকা দেওয়ার কথা তো বিজেপি নেতার, তা কেন্দ্রীয় সরকারের। সে তো জানেই না এই সার্ভেটা কখন হয়েছিল, নামটা কাদের দেয়া।